ফের কঠোর বিধিনিষেধের আগেই রাজধানীমুখী জনস্রোত। এখনও ঢাকা ছাড়ছেন অনেকেই। করোনায় প্রাণহানি ও সংক্রমণ থামছে না। সারা দেশে আজও 187 মৃত্যু। পথে পথে বর্জ্যের স্তূপ। পরিষ্কার হয়নি অনেক গলির ভেতরেও। পথ চলতে মানুষের ভোগান্তি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের শতভাগ সফলতার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ঘোষণা অনুযায়ী কাল ভোর থেকে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এজন্য ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। কমলাপুর রেল স্টেশনের যাত্রী বোঝাই করে ফিরছে প্রতিটি ট্রেন। তবে সড়ক পথে ফেরার চেয়ে গ্রামে যাওয়ার সংখ্যাই বেশি। বরাবরের মতোই স্বাস্থ্যবিধি ছাড়াই অতিরিক্ত ভাড়া নিয়ে পাশাপাশি আসনে বসিয়ে যাত্রা করছে বাস। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গুজবে কান না দিয়ে কঠোর বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভোর 6টা থেকে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এরই মধ্যে বিধিনিষেধ শিথিল হয়েছে এমন গুজবও ছড়িয়েছে। কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এবারের বিধিনিষেধ আরও কঠোর হবে, বন্ধ থাকবে সব শিল্প প্রতিষ্ঠান। বিধিনিষেধটি আপনার খুবই কার্যকরীভাবে আমরা এটা বাস্তবায়ন করব। এটা সব ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। জনপ্রশাসনের কর্মকর্তারা থাকবেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের পুলিশ সদস্যবৃন্দ থাকবেন, বিজিবি সদস্যবৃন্দ থাকবেন এবং আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদস্যরাও কিন্তু মাঠে অত্যন্ত কার্যকরীভাবে তারা ভূমিকা রাখবেন। তাই প্রিয়জনদের সাথে স্বল্প সময়ের ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার তাড়া মানুষের। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া যাত্রী নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফেরে ট্রেন। আসতে হলো কারণ চাকরি তো করে খেতেই হয়। অনেক কষ্ট হলেও আসতে, আবার লকডাউনের ভয়ে আগে চলে আসতে হলো। কাল থেকে তো লকডাউন, আর উপায় নাই একটা দিন। ট্রেনে যাত্রী চাপ বেশি থাকলেও শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ঈদের আগের দিনের চাইতে ঈদের পরের দিন চাপ বেশি হচ্ছে। আশা রাখতেছি আমরা সারা দিনই আমরা টাইমলি ট্রেন চালাতে পারবো, শিডিউল বিপর্যয় ঘটবে না। তবে সড়ক পথে ঢাকায় ফেরার চেয়ে রাজধানী ছাড়ার যাত্রী অনেক বেশি। বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। কালকে আবার লকডাউন, পরে তো আর যাইতে পারবো না, এই জন্যই যাওয়া। ওই সময় রাস্তাঘাটে ভিড় ছিল, ওই কারণে যাইতে পারিনি। ঈদের ওই জন্য পরে যাইতেছি। 2টা সিট পেলে একজন যাওয়ার কথা, বাট আমি এখন দেখতেছি যে প্রত্যেকটা সিটে একজন করে যাচ্ছে। 4 সিটে 2 জনের বসানোর কথা ছিল, বাট 2 সিটে 2 জন করে বসাই দিচ্ছে। বাট আর ভাড়া নিচ্ছে 4 সিটে 2800 টাকা ভাড়া, এই ডবল করে বসাচ্ছে। কিন্তু নিয়ম হচ্ছে সিঙ্গেল বসাবে লোক। এখন যাইতেছি, আমার সামনের লকডাউন, কি খাবো কি করব। বাস কাউন্টারগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বাসের ভেতরেও জীবাণুনাশক ছেটাতে দেখা যায়নি। প্রায় সবকটি বাসই অতিরিক্ত ভাড়া নিয়ে পাশাপাশি সিটে যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালিহি। সরাসরি শুরুতেই যাচ্ছি তাজওয়ারের কাছে। তাজওয়ার, সাদিয়া, করোনার এই ঊর্ধ্বগতির মধ্যে আজ সদরঘাটে যে চিত্র সেটি কিন্তু মারাত্মক ভয়াবহ। এবং এখন আজ ঈদের পরদিন সদরঘাটে যে মানুষের উপচে পড়া ভিড় সেটি কিন্তু ঈদের আগের থেকেও আজকে অনেক বেশি। এবং মানুষ গাদাগাদি করে ঠেলাঠেলি করে সদরঘাটে ঢোকার চেষ্টা করছে। প্রবেশ মুখে আমরা একটি দীর্ঘ যানজট দেখতে পেয়েছি। কারণ হচ্ছে যে মানুষের ভিড় সেটা কিন্তু আসলে জনসন রোড, অর্থাৎ এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরের থেকে আসলে যে সেই যানজটটি লেগে আছে। কারণ প্রচুর মানুষ আসলে সদরঘাটে ঢোকার চেষ্টা করছে। এবং আপনি যদি চিত্রটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই এবং মানুষের অনেকের মুখে কিন্তু মাস্ক নেই। যদিও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এখানে চেষ্টা করছেন, বারবার একটু পরপরই মাইকিং করছে যাতে মানুষ স্বাস্থ্যবিধি মেনে তারা লঞ্চে উঠে এবং গন্তব্যের পথে যায়। কিন্তু ভেতরের পরিবেশটি আসলে কিন্তু অনেকটাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এবং আজকে এখান থেকে একটু পরে কিছুক্ষণের মধ্যে থেকে ছাড়া শুরু হবে দক্ষিণ অঞ্চলের যে লঞ্চগুলো। এখান থেকে যাবে বরিশাল, নোয়াখালী, বেতুয়া, তারপর সন্দ্বীপ, মনপুরা, হাতিয়া, এইসব অঞ্চলগুলোতে লঞ্চগুলো ছেড়ে যাবে। এবং লঞ্চগুলোর ভিতরে যে দৃশ্য, লঞ্চগুলোতে কিন্তু যাত্রীরা অভিযোগ করছে যে 50 থেকে 60 ভাগ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, অনেকাংশে এর থেকেও বেশি। কিন্তু ভেতরে যে ধরনের স্বাস্থ্যবিধি মানার কথা ছিল, অর্থাৎ ফাঁকা ফাঁকা করে বসানোর যে ব্যবস্থাটা করার কথা ছিল সেটি কিন্তু আসলে একেবারেই করা হচ্ছে না। অর্থাৎ যাত্রীদের অভিযোগ যে ভাড়া বেশি দিলেও তারা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। অন্যদিকে
অন্যদিকে যারা লঞ্চের সঙ্গে কর্তৃপক্ষ যারা আছে লঞ্চের সঙ্গে যারা জড়িত আছে তারা বলছে যে এখানে আসলে মানুষের যে পরিমাণ ভিড় সেটা কিন্তু আসলে তারা সামলাতে হিমশিম খাচ্ছে এবং তারাও চেষ্টা করছে যে যাতে করে কোনোভাবে যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মানানো যায়, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ। আমাদের কমলাপুরে আমাদের রিপোর্টার আছেন নাজমুল সালেহ, চলে যাচ্ছি তার কাছে। তাজওয়ার, আসলে কমলাপুর রেল স্টেশনে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেগুলো হচ্ছে যে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেনের টিকিট কাউন্টার। এগুলো শুধুমাত্র মেল এবং কমিউটারের ট্রেন, কিন্তু এই ট্রেনগুলোর টিকিট আসলে অনলাইনে বিক্রি হয় না, এগুলো কাউন্টার থেকে বিক্রি হয়। আপনি দেখছেন যে এখানে বিকেল থেকে মানুষের ভিড় রয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে লকডাউন কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। এই খবরে কিন্তু মানুষ ঢাকা ছাড়ার প্রবণতা মানুষের মধ্যে অনেকাংশে বেড়েছে। যেই পরিমাণ মানুষ ঢাকা ছেড়ে গেছে রেলপথ দিয়ে, আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আসলে ঠিক তত পরিমাণ মানুষকে আজকেও ঢাকা ছাড়তে দেখছি। গত 2-1 দিনের চেয়ে আজকে বরঞ্চ ঢাকা ছাড়ার ভিড়টা অনেক বেশি। দুপুরের পর থেকে এই ভিড়টা আসলে আরও বেশি বেড়েছে। এখানে যারা মানুষগুলো আছেন তারা বলছেন যে যদি আবার আগামীকাল থেকে কঠোর বিধিনিষেধ এটা আসলে কতটা কার্যকর হবে সে বিষয়ে তারা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। যেহেতু এখন সেটা আসলে একেবারে মন্ত্রী জানিয়েছেন যে আগামীকাল থেকে এই কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে শুক্রবার ভোর 6টা থেকে, সেই খবরে মানুষ কিন্তু আবার ঘর থেকে বেরিয়ে গ্রামের উদ্দেশ্যে অর্থাৎ বাড়ির দিকে মানুষ কিন্তু আবার ছুটছেন। এখন আগে থেকেই তো অনলাইনে টিকিট বিক্রি ছিল রেলের আন্তনগর ট্রেনগুলোর, সেই ট্রেনগুলোর এখন বিক্রির কোনো আর সুযোগ নেই। সুতরাং যেই ট্রেনগুলো এখন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষমান আছে এবং যেগুলো মেল কমিউটার, সেই ট্রেনগুলোর টিকিট বিক্রি হচ্ছে কাউন্টারে, সেখানে কিন্তু মানুষের ভিড় আমরা দুপুরের পর থেকে সেটা বলা যেতে পারে এক প্রকার উপচে পড়া ভিড়ই এখানে কিন্তু বেড়েছে। ঠিক একইভাবে যদি বলি যে আগামীকাল থেকে কঠোর বিধিনিষেধ শুরু হওয়ার কারণে এবং ঈদের স্বল্প সময় আসলে পরিবার পরিজনের সাথে কাটিয়ে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীরা আসছেন। ট্রেন বুঝাই করে এক একটি ট্রেন আসলে যাত্রী নিয়ে আসছে। আর এই মুহূর্তে আসলে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মতো কোনো ট্রেন এই আগামী 1 ঘন্টার এখন থেকে ঘণ্টাখানেকের মধ্যে আসলে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মতো কোনো ট্রেন নেই এবং 1 ঘন্টার মধ্যে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবে এমনও কোনো আসলে ট্রেন এই মুহূর্তে নেই। সুতরাং এখন যে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেনের টিকিট কাউন্টার রয়েছে সেখানে এখন শেষ মুহূর্তে টিকিট নেওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। সাদিয়া, ঈদের ছুটি শেষে গন্তব্য ফিরতে শুরু করেছেন মানুষ, সেই খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল সালেহ এবং তার আগে তাজওয়ার মাহমিদ যুক্ত ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। সচেতনতার অভাবে নিয়ন্ত্রণহীন করোনায় মৃত্যুর মিছিলে লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 187 জন, সর্বোচ্চ মারা গেছেন ঢাকায় 75 জন। এরপরই রয়েছে খুলনা, সেখানে 44 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষা বিবেচনায় বেড়েছে আক্রান্তের হার। এ অবস্থায় হাসপাতালগুলোতে প্রকট হচ্ছে শয্যা, আইসিইউ ও অক্সিজেন সংকট। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। একের পর এক করোনা উপসর্গ নিয়ে একটু অক্সিজেন পাবার আশায় হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। রোগীর ছটফটানি, স্বজনদের আর্তনাদ আর অ্যাম্বুলেন্সের সাইরেনে ভীতিকর পরিস্থিতি এখন হাসপাতালগুলোতে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত ও উপসর্গে 22 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 37.5%। রোগীদের চিকিৎসায় 5 দফায় শয্যা সংখ্যা বাড়িয়েও হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। একটা রোগী যদি ভিতর থেকে বের হয় আর 2টা রোগী ঢুকতেছে। আইসিইউ চাইলে পাওয়া যাচ্ছে না, আর রোগীর প্রেশার চাপ খুবই অনেক বেশি। ফরিদপুরে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 19 জনের, আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 14 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 9 জনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে মুমূর্ষু রোগীর চাপ বেশি থাকায় আইসিইউতে বেড নিয়ে চলছে হাহাকার। এখানে আইসিইউতে মৃত্যু বরণ করার জন্য বাইরে রোগীরা ওয়েট করে যে একজন রোগী মারা গেলে সিরিয়াস পেশেন্টটা ভর্তি হতে পারবে। অক্সিজেন সংকটে রোগীদের হাহাকার চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মারা গেছেন 10 জন, এর মধ্যে পজিটিভ 99টি। শনাক্তের হার 45.97%। সিলিন্ডার সংকট, আর যে টানেল করা যে অক্সিজেন আছে সেখানে তো পর্যাপ্ত রোগী সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
কুমিল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 9 জন। শনাক্তের হার 45%। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় 10, চুয়াডাঙ্গায় 8, দিনাজপুরে 7, ঠাকুরগাঁয়ে 6, ঝিনাইদহ ও সিলেটে 4 জন করে, আর সাতক্ষীরা ও যশোরেও 3 জন করে মারা গেছেন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। করোনা পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ মেডিকেলের সামনে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই করোনা ইউনিটে 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন করোনা আক্রান্ত ছিলেন এবং 6 জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা যদি গত 15 থেকে 20 দিনের মৃত্যুর খবর একটু জানাই, সেটি হচ্ছে যে এর আগে 15-র নিচে মৃত্যুর সংখ্যা একেবারেই ছিল না, কিন্তু আজকে মৃত্যুর সংখ্যা বেশ কমেছে, অর্থাৎ 9 জন হয়েছে। এবং এ নিয়ে চিকিৎসকরা এবং রোগীর স্বজন তারা বেশ আশাবাদী হয়েছেন। তারা আশা করছেন যে আজকে যে মৃত্যুর সংখ্যা কমেছে এটি আজ ধীরে ধীরে কমে যাবে এবং করোনার যে প্রকোপ সেটি কেটে যাবে। কিন্তু এখনও এই হাসপাতালের করোনা ইউনিটে কিন্তু 379 জন রোগী ভর্তি রয়েছেন এবং 22টি আইসিইউ আছে। সেই 22টি আইসিইউর 22টি কিন্তু রোগীতে পরিপূর্ণ এবং অসংখ্য রোগী এখনও আইসিইউতে যাওয়ার জন্য সিটের জন্য অপেক্ষা করছেন, কিন্তু আসলে আইসিইউ স্বল্পতার কারণে সেই রোগীগুলো সেখানে যেতে পারছে না। আমরা আইসিইউ সিটের জন্য রোগীর স্বজনদের ছুটোছুটি দেখেছি এবং চিকিৎসকরাও আসলে এক্ষেত্রে অপারগ, কারণ এখানে আইসিইউতে যে সমস্ত রোগীরা ভর্তি থাকেন তাদেরকে সুস্থ না হওয়া পর্যন্ত তো আইসিইউ সেই সিট থেকে নামিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না, যার কারণে চিকিৎসকরাও একেবারেই নিরুপায়। এবং আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনরা বলেছেন যে আইসিইউর এত সমস্যা, যে এত মানুষজন আসলে আইসিইউর জন্য অপেক্ষা করেন, 3 দিন 4 দিন থেকে অপেক্ষা করেও সেই সিট পাওয়া যায় না। এবং আইসিইউর যারা অপেক্ষায় থাকেন সেই রোগীরা অপেক্ষায় থাকেন যে আইসিইউতে কোনো রোগী মারা গেলে সিট খালি হবে, সেখানে আসলে তাদেরকে ভর্তি করবে। তো সব মিলিয়ে আসলে করোনার পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যাও কিন্তু কিছুটা বাড়ছে, অর্থাৎ গতকাল ছিল 22.26, আজকে 26.23% আমরা জানতে পেরেছি আক্রান্তের সংখ্যা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পথে পথে বর্জ্যের স্তূপ। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও তা এখনও পুরোপুরি হয়নি। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। যদিও 2 সিটি কর্পোরেশনের দাবি, বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ হয়েছে বর্জ্য। ঈদের দ্বিতীয় দিনেও কুরবানির পশুর হাটের বর্জ্য ছড়িয়ে আছে সড়কে। রাজধানীর মিরপুরের কচুক্ষেত্রের প্রায় 2 কিলোমিটার এলাকায় বৃহস্পতিবারের সকালের চিত্র ছিল এমনই। তবে ঢাকার 2 সিটি মেয়র সংবাদ সম্মেলনে জানান, হাটের ইজারাদারদের অসহযোগিতার কারণে পশুর হাটের বর্জ্য অপসারণে সমস্যা হয়েছে। আগামীতে এ ব্যাপারে আরো কঠোর হবে নগর কর্তৃপক্ষ। ইজারাদারদের থেকে আমাদের নির্ধারিত সহযোগিতা আমরা পাইনি এবং বরং আমরা অসহযোগিতা পাচ্ছি এবং এই ব্যাপারে ভবিষ্যতে আমরা আরও কঠোর হব। ওটার সব বাঁশ খুঁটে ওই জায়গাটাতে পরিষ্কার করতে ওটি এখনও কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সম্ভব হয়নি, পার্টিকুলার ইজারাদার যেখানে নিচে 8টি জায়গাতে। তবে 2 সিটির বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে কুরবানির বর্জ্য। ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার, পানি। আমরা যদি অন্যবার দেখেছি যে ময়লাগুলো নিতে সময় লাগছে কিংবা অনেক রাস্তায় দেখে গেছে ময়লা, এবার দেখতেছি মোটামুটি সব জায়গাতে মোটামুটি ময়লা ক্লিয়ার হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ভালো হয়েছে, চারিদিকে পরিষ্কার আছে, যা বর্জ্য ছিল সবগুলো মোটামুটি নিয়ে গেছে। ঈদের দ্বিতীয় দিনেও অনেক এলাকায় পশু কুরবানি হয়, এতে কিছু কিছু এলাকায় এখনো রয়ে গেছে কুরবানির বর্জ্য। এখনো সব ময়লা অপসারণ করা হয়নি, এখনো 50% ময়লা অপসারণ হয় নাই। বর্জ্য ধরে না পরিষ্কার করে লাঞ্চ দুপুরের আগে পরিষ্কার করে সবসময় দেখে আসি, কিন্তু এইবারে অনেক সময় নিতেছে আর কি, দেরি হয়ে গেছে পরিষ্কার করা। ব্যক্তিগতভাবে আমি কালকে থেকে দেখতেছি এখানে এই যে বর্জ্যগুলো মেইন রোডের মধ্যে এখানে যারা ফেলে রাখছে এটা এইভাবেই আছে। এলাকার মানুষের দুর্ভোগ হইতেছে, এলাকার মানুষের গন্ধ পাইতেছে। ঢাকা দক্ষিণ ও উত্তরে কুরবানির দিন অতিরিক্ত 20,000 টন বর্জ্য তৈরি হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের আগে সিলেটের দর্শনীয় স্থানগুলোতে ভিড় বেড়েছে। এই মুহূর্তে লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল। সাদিয়া, ঈদ মোবারক। এই যে সিলেটের একটি মনোরম জায়গা লাক্কাতুরা চা বাগান, সিলেট থেকে
একেবারে কেন্দ্রস্থল থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে এই বাগানটিতে প্রত্যেকটি বন্ধ কিংবা ঈদ পার্বণে এই জায়গায় মানুষ এসে ভিড় করে বা সাপ্তাহিক ছুটির দিনেও ভিড় করে। আজকে ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে যারা দর্শনার্থী আছে বা নগরীর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে ভিড় জমিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যত বেলা হচ্ছে বা বিকেল হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এই ভিড় এখানে লেগেই থাকবে। বলে রাখা প্রয়োজন যে লাক্কাতুরা চা বাগান রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান। অন্যান্য চা বাগানের মতোই যে বাগানে প্রবেশাধিকার নিষিদ্ধ অন্যান্য চা বাগানগুলোতে, কিন্তু এই জায়গাটিতে লাক্কাতুরা চা বাগানেই শুধুমাত্র দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। এখানে নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় ছবি তুলতে পারেন বা বিকেলটি একটু সময় কাটিয়ে নিতে পারেন। তবে একটি বলে রাখা প্রয়োজন যে এই কোভিড-19 এই পরিস্থিতিতে বর্তমানে কিন্তু দেশের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে বা পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াত নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এই জায়গাটিতে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা এই ধরনের কোনো আরোপ করা হয়নি। যে গেটে যারা আছে লাক্কাতুরা চা বাগানের যারা চা বাগান শ্রমিক আছে তারা নির্বিঘ্নে সবাইকে প্রবেশের জন্য জায়গা দেখিয়ে দিচ্ছে এবং এই জায়গাটি সবসময় ভিড় থাকে মানুষের মধ্যে। কারণ হচ্ছে গিয়ে খুব কাছাকাছি, শহরের একেবারে কাছাকাছি সুন্দর পরিবেশে বিকেলটা কাটিয়ে নিতে পারে। বন্ধের দিনেও এই জায়গাটিতে অনেক ভিড় থাকে। তবে এই কোভিড-19 এই পরিস্থিতিতে এই জায়গাটিতে সবাইকে একত্রিত হওয়াটা কতটুকু যুক্তিযুক্ত সেটি এখন সবাই সাধারণ মানুষেরা বলছেন অনেকের কাছে যে স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবণতা আমরা লক্ষ্য হচ্ছে। সাথিয়া, এ ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ঈদের যে ছুটি বা বন্ধ, সেই বন্ধে সবার ভিড়ের সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির। মুক্ত জীবনের স্বাদ নেই পরিবার স্বজন। কারাগারে ঈদ মানেই ভিন্ন উদযাপন। কেউ কেউ এখানকার মানুষকেই পরিবার মনে করছেন, তবু তাদের সঙ্গেই ভাগাভাগি করেছেন আনন্দময় অনুভূতি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের ঈদের গল্প জানব এহসান জুয়েলের রিপোর্টে। জীবন এখানে অন্যরকম, আর 10টা মানুষের মতো নয়। ঈদের জন্য কোরবানির পশু কেনা, গরুর হাটে যাওয়ার ঝক্কি, নতুন জামা জুতোর বালাই নেই। আছে শুধু দেয়ালবন্দি 195 একর এলাকা। তবু জীবন গতিময়। ইচ্ছা অনিচ্ছায় একসময় জড়িয়েছেন নানা অপরাধে, এখন বিভিন্ন মেয়াদে সাজা খাটছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তবু ঈদের দিনটা একটু ভিন্ন তাদের কাছে। প্রতিদিনের মেনু পাল্টে সকালের নাস্তায় পায়েস মুড়ি, দুপুরের খাবারে পোলাও, গরু খাসির মাংস, মিষ্টি, পান সুপারি, কোমল পানীয়, আর রাতে দেয়া হয় মাছ, সবজি ও ভাত। ঈদের দিন এক কথা বলতে গেলে ভালো। অন্য দিনের থেকে খাবার, ঘোরাঘুরি বা অন্য সব ওয়ার্ডের লোকজন এই দিনে মোটামুটি সবার সাথে মোটামুটি একটু দেখা হয়। হয়তো ডিপ্রেশনে থাকি, তারপরও তাদের সহযোগিতার কারণে আমরা একটু হলেও বলে থাকতে পারি। তবু দুঃখ রয়ে যায়, পরিবারের সদস্য প্রিয় মানুষগুলোকে হাত বাড়ালে ছোঁয়া যায় না। টেলিফোনে কথা বললেও করোনার কারণে এবার তারা সরাসরি দেখা করার সুযোগ পাননি। পরিবারহীন বন্দি জীবন তাই যেন একরাশ বেদনার নাম। বাবার সাথে হাত ধরে ধরে ঈদের জামাতে যেতাম, সকালবেলা মা পায়েস রান্না করতো, এইসব কথাগুলো অবশ্যই মনে পড়ে। এখানে 7 বছর যাবৎ আছি, যাদের সাথে আছি তারাই এখন একটা পরিবারের মতো হয়ে গেছে। বন্দীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। করোনার কারণে অন্য বছরগুলোর মতো এবার সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়নি। যেহেতু কারাগারকে সংশোধনাগারের দিকে সরকার রূপান্তর করার চেষ্টা করছে, আমরাও সেই লক্ষ্যে কাজ করছি। এই জন্য আমরা বন্দীদের বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করেছিলাম। ফুটবল, ক্রিকেট এই ধরনের খেলাধুলার আয়োজন করেছিলাম। বর্তমানে কারাগারটিতে প্রায় 9,500 বন্দী রয়েছে। বন্দী জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে মুক্তি, সেটা হয়তো সম্ভব নয়। তবে জীবন যখন যেখানে যেমন, ঈদের আনন্দ সেখানেই চিরন্তন। কারাগারের ভিতরে অনেক বেশি উচ্ছ্বাসের হয়তো সুযোগ নেই, তবে ঈদের দিনগুলো মানেই আরেকটু ভালো থাকা, আরেকটু ভালো খাওয়ার ব্যবস্থা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, কেরানীগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফের কঠোর বিধিনিষেধের আগেই রাজধানীমুখী জনস্রোত। এখনও ঢাকা ছাড়ছেন অনেকেই। করোনায় প্রাণহানি ও সংক্রমণ থামছে না। সারা দেশে আজও 187 মৃত্যু। পথে পথে বর্জ্যের স্তূপ। পরিষ্কার হয়নি অনেক গলির ভেতরেও। পথ চলতে মানুষের ভোগান্তি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের শতভাগ সফলতার দাবি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।